পশ্চিমবঙ্গের বরিশাল একটি প্রত্যন্ত জায়গা। বলা হয় আইতে সাল যাইতে সাল, এর নাম বহরসাল। নদীমাতৃক দেশ, নৌকা ছাড়া পৌঁছানো যায় না। অশ্বিনী কুমার দত্ত বিখ্যাত শিক্ষাবিদ, তিনি বরিশালের সন্তান ছিলেন। ইদানিংকালে জগৎ বিখ্যাত ঐতিহাসিক তপন রায়চৌধুরী, তিনিও বরিশালের সন্তান, এবং তপন রায়চৌধুরী খুব গর্ব করতেন তিনি বরিশালের মানুষ বলে। সেই বরিশালে জন্মেছিলেন দক্ষিণারঞ্জন গুহ। সাধারণ সাদামাটা পরিবার, দারিদ্র নিত্যসঙ্গী, বেশি দূর পড়াশোনা এগোয়নি। এন্ট্রান্স পরীক্ষার পরই পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিন্তু খবরের কাগজ পড়ায় খুব মন। খবরের কাগজ পড়তে গিয়ে দেখেন যে স্বামী বিবেকানন্দ বলে এক ব্যক্তি, তিনি শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছেন, বিখ্যাত হয়েছেন, ভারতবর্ষের কথা প্রচার করেছেন। 1897 সালে তিনি ফিরে এসেছেন আমাদের দেশে এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। দক্ষিণারঞ্জন মন দিয়ে এই লেখাগুলি পড়ে। এই লেখাগুলি তার ভেতরে একটা অদ্ভুত প্রাণের সঞ্চার করে। তারপর 1898 সালে একদিন সে চলে এলো বেলুড় মঠে। স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা হলো, স্বামীজিকে দেখেই মোহিত, এবং 1898 সালের কোনো একটা সময় স্বামীজি তাকে দীক্ষা দিলেন। তার নাম হলো কল্যাণানন্দ। কল্যাণানন্দ বাড়ি থেকে চলে এসেছিলেন। বাড়ির মানুষ থানা পুলিশ করেছিলেন কিনা, বেলুড় মঠে পুলিশ এসেছিল কিনা, তিনি তার পূর্বাশ্রমের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রেখেছিলেন কিনা তা আমরা জানি না। তিনি সেবায় পটু ছিলেন। স্বামী যোগানন্দজি যখন অসুস্থ হয়ে পড়েন কলকাতায়, কল্যাণানন্দ তাকে সেবা করেছেন। বেলুড় মঠেও যারা প্রাচীন সাধু ছিলেন, তারা যখন অসুস্থ হয়েছেন, কল্যাণানন্দ সেবা করেছেন তাকে। 1890 সালে স্বামীজি যখন হিমালয়ের পরিব্রাজক অবস্থায় রয়েছেন, স্বামীজি খুব অসুখ হয়। এমন অসুখ যে প্রায় যায় অবস্থা, ধূম জ্বর, তিনি অচেতন হয়ে পড়েন। স্বামী শারদানন্দজি, বৈকুণ্ঠনাথ সান্যাল তারা ছিলেন, তারাও হায় হায় করতে লাগেন। একজন স্থানীয় সাধু স্বামীজিকে কয়েকটি পাতা খেতে দেন, তাই দিয়ে একটু চেতনা ফেরে, তারপর চিকিৎসা করেন। স্বামীজি দেখলেন যে হিমালয়েতে যে সাধুরা রয়েছেন তাদের দেখবার কেউ নেই যখন তারা অসুস্থ হন। কল্যাণানন্দকে তিনি বলেন, দেখ কল্যাণ, দেখ তো হিমালয়েতে কোনো সেবা কাজ শুরু করতে পারিস কিনা। স্বামীজির আশীর্বাদকে পাথেয় করে 1901 সালে কল্যাণানন্দজি কঙ্খলে সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। অত্যন্ত সাদামাটাভাবে শুরু হয় এই সেবা কাজ। বুঝতেই পারছেন, তখনকার কঙ্খল এখনকার কঙ্খলের মতো নয়। এখনকার কঙ্খলে কত আলো, কত মানুষের যাতায়াত, আনন্দময়ী বিরাট আশ্রম কঙ্খলে রয়েছে। তখনকার দিনে যারা কেদার বদ্রী যান, পদব্রজেই যেতে হতো, সেই মানুষেরা কঙ্খলে আসতেন। মাঝে মাঝে কিছু সাধু, মাঝে মাঝে কিছু তীর্থযাত্রী, এরা কঙ্খলে আসেন। দুটি ঘরের মধ্যে সেই আশ্রমটি শুরু হয়। 1901 সালে কল্যাণানন্দের সঙ্গে স্বামীজির শেষ সাক্ষাৎ হয়। তিনি কল্যাণানন্দকে আশীর্বাদ করে বলেন যে কল্যাণ একদিন পরমহংসত্ব লাভ করবে। সেবা করে যে পরমহংসত্ব লাভ করা যায়, স্বামী কল্যাণানন্দ তার জ্বলন্ত প্রমাণ। স্বামীজি চলে গেলেন 1902 সালে। সেবা কাজ চালিয়ে যেতে লাগলেন কল্যাণানন্দ। কিন্তু উত্তরাঞ্চলের যারা সাধু ছিলেন, সেই সাধু সমাজ কল্যাণানন্দকে গ্রহণ করলেন না। তারা বললেন, এ কী কথা, এরা সাধু নয়, এরা ভাঙি সাধু। সাধু জপ ধ্যান করবে, সাধু আত্মানুসন্ধানে মগ্ন হবে, তা না এরা রাস্তা ঝাড় দিচ্ছেন, এরা মানুষের চিকিৎসা করছেন, তার মলমূত্র পরিষ্কার করছেন, এরা ভাঙি সাধু। কিন্তু পরে যিনি উত্তরাঞ্চলের মণ্ডলেশ্বর ছিলেন, ধনরাজ গিরিজি, তিনি কল্যাণানন্দকে আমন্ত্রণ জানান এবং তাদের কাজকে স্বীকৃতি জানান। কল্যাণানন্দজি এবং স্বামী নিশ্চয়ানন্দজি, তাদের মধুর ব্যবহার, তাদের শাস্ত্রজ্ঞান আগেই সাধু সমাজকে আকর্ষণ করেছিল। গোবিন্দ সদাশিব ঘুরির একটি বিখ্যাত গ্রন্থ আছে, ইন্ডিয়ান সাধুস। সেই ইন্ডিয়ান সাধুসে তিনি লিখছেন, সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজড as a legitimate and important objective of ascetic and monastic life. বিবেকানন্দ ভারতের সাধু সমাজকে
কিভাবে প্রভাবিত করেছেন সেই প্রসঙ্গে গোবিন্দ সদাশিবের এই মন্তব্য। বর্তমানে এমন কোনো সাধু সমাজ নেই যারা সামাজিক কাজে সঙ্গে যুক্ত নন। কল্যাণানন্দ সেবা কাজ শুরু করলেন, আস্তে আস্তে আশ্রমটি বড় হতে লাগলো। কলকাতার এক সহৃদয় ভদ্রলোক তিনি জমি দান করলেন এবং তার ওপর আশ্রম তৈরি হলো। আশ্রম মানে হাসপাতাল। স্বামীজি একবার কল্যাণানন্দজিকে বলেছিলেন, দেখ কল্যাণ, আমি চাই এমন একটি জায়গা যেখানে সাধু ব্রহ্মচারীরা জপ ধ্যান করবে আর তারপর সেটি জীবনে প্রয়োগ করবে। আমরা মাঝে মাঝে মনে করি যে সেবা কাজটা সাধনা নয়, আবার মনে করি সাধনা মানে শুধুই জপ তপ করা। স্বামীজি দুটোর মেলবন্ধন করেছিলেন। ফলিত বেদান্তে তিনি বিশ্বাস করেছেন, বনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে এসছেন, এবং কল্যাণানন্দ ছিলেন সেবা কাজ এক জ্বলন্ত মূর্তি। আমরা দেখব প্রথম বছরের রিপোর্টে যে সেখানে 18 জন সাধু চিকিৎসিত হয়েছেন, ইনডোরে এবং আউটডোরে। ভক্তরা চিকিৎসিত হয়েছেন এবং তার সংখ্যা আস্তে আস্তে বেড়ে গেছে। কল্যাণানন্দ যে আশ্রম তৈরি করেন, সে আশ্রমটি মানুষের আশা ভরসা স্থল হয়ে ওঠে। তারা বিশ্বাস করতে শুরু করেন যে এখান থেকে চিকিৎসা করলে তারা রোগমুক্ত হবে এবং নিরলস পরিশ্রম করে যেতে পারেন কল্যাণানন্দ। কল্যাণানন্দ পরিশ্রম করে যান, তো অসুস্থ হয়ে পড়েন। মায়াবতীর তার দুই বন্ধু স্বামী স্বরূপানন্দজি এবং স্বামী বিমলানন্দজি, তারা বন্ধুটিকে উৎসাহ দিতে লাগেন। প্রবুদ্ধ ভারত কাগজে তারা এই আশ্রমের জন্য যেন মানুষ দান করেন তার জন্য তাদের অনুরোধ জানান এবং আশ্রমটি চলতে থাকে। কল্যাণানন্দ অসুস্থ হয়ে পড়েন এক সময়, বহুমূত্র রোগ তাকে ধরে, ডায়াবেটিস, এবং তিনি 66 বছর বয়সে প্রাণ ত্যাগ করেন। কিন্তু যে উদাহরণটি রেখে গেছেন সেটি অনুসরণযোগ্য। আমরা যে হতাশ হয়ে পড়ি, আমরা যে আত্মবিশ্বাসের অভাবে ভুগি, তার কারণ আমরা কোনো কাজ করতে সাহস পাই না। স্বামীজির ভাষায় বাঙালি কিন্তু বড় গোলবাদায়। এখন যদি কাউকে কোনো কাজ করতে বলা হয়, তিনি প্রথমেই প্রশ্ন করবেন যে কি করে এই কাজ করায় কি অসুবিধা হবে। কল্যাণানন্দ কিন্তু অসুবিধার কথা কাউকে বলতে পারেননি। এত দরিদ্র রামকৃষ্ণ মিশন তখন যে তিনি যে কারোর কাছ থেকে অর্থ সাহায্য চাইবেন তার উপায় নেই। স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী প্রেমানন্দজি, স্বামী বিরজানন্দজি, এরা গিয়ে আশ্রমে, স্বামী শিবানন্দজি, এরা এই আশ্রমে গিয়েছিলেন এবং কল্যাণানন্দজির যে পুঙ্খানুপুঙ্খ কাজ সেটি দেখে তারা মুগ্ধ হয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন। বিরজানন্দজি তিনি বন্ধু ছিলেন। এই সেবা কাজের মধ্যে দিয়ে মানুষের আত্মবিশ্বাস বেড়ে যায়। যত আত্মবিশ্বাস বাড়ে তত 21 শতকের যে বড় অসুখ মানসিক শূন্যতা সেটা চলে যায়। আমরা প্রায় একটা কথা বলি, আমার আরও স্পেস চাই। কেন আমরা স্পেস চাই? কারণ আমার ভেতরের স্পেসটা বড় ফাঁকা। সেবার মধ্যে দিয়ে সেই ভেতরের স্পেসটা ভরে যায়, আর যত ভেতরের স্পেস ভরে মানুষ তত আনন্দ পায়। কল্যাণানন্দ অসুস্থ হয়েছেন, অসুস্থ শরীর চলে যাচ্ছে, তবুও তার মধ্যে আনন্দের কোনো কমতি কখনো দেখা যায়নি। সবসময় হেসেছেন এবং সবসময় মানুষকে উদ্বুদ্ধ করেছেন মানুষের সেবা করার জন্যে। এই অবধি আজকে রইল। আপনাদের কাছে অনুরোধ রইল, এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরের দিন অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।